শিক্ষার্থীরা, আমরা গতদিন যে ক্লাসটা করেছিলাম তার ধারাবাহিকতা ইনশাল্লাহ আমরা আরেকটা ক্লাস করব। আরেকটা ক্লাস করার পূর্বে আমরা ওইখানে রাইট ফর্ম অফ ভার্ব, আসলে রাইট ফর্ম অফ ভার্বে এখানে যে নিয়মটা দিয়েছি, যেমন ধরেন এই মডেল অক্সিলারি ভার্বটা, এই মডেল অক্সিলারি ভার্ব সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মডেল ভার্ব মাস্ট ফলো। দেখেন এখানে আমি এই অংশটাতে আবার আসছি, এটা কত নাম্বার ছিল? প্রথম দিকে ছিল। এখানে অ্যান্সার দিয়েছিলাম কি দে মাস্ট ফলো, অর্থাৎ অ্যান্সার দিয়েছিলাম ফলো, অ্যান্সার দিয়েছিলাম ফলো দিয়েছিলাম এখানে। তো আপনি দেখেন এখানে আপনাকে অ্যান্সারের ক্ষেত্রে বলেছিলাম যে মাস্ট ফলো। তো এখানে অ্যান্সার দিয়েছিলাম আপনাদেরকে এভাবে যে ফলো, এভাবে অ্যান্সার দিয়েছিলাম। তো এইখানে মাস্টের পরে যদি কি থাকে, এখানে মাস্টের পরে যদি বি থাকে, মাস্টের পরে যদি বি থাকে তখন আপনি কি করবেন? তো ওই রিলেটেড নিয়মগুলো ইনশাল্লাহ এখন একটু আলোচনা করি। যেহেতু মডেল ভার্ব, মডেল পরে মাস্ট বি থাকলে কখন ভার্বের, এখানে যেমন ধরেন মাস্ট বি থাকলে আপনার এখানে দুইভাবে অ্যান্সার হইতে পারে। দুইভাবে অ্যান্সার হইতে পারে। এক নাম্বার হচ্ছে V3 আসতে পারে, এটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে এক ধরনের ধরলেন। দুই ধরনের আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে ধরেন মডেল প্লাস বি, মডেল প্লাস বি প্লাস ভার্বের সাথে কি হবে? আইএনজি বসবে। তো কখন আইএনজি বসবে, কখন সলভ হবে? যেমন ধরেন এখানে ইট ক্যান ইজিলি বি সলভ, এখানে সলভের কাজ কি ইট নিজে নিজে করছে না, করতে পারছে না, তার মানে এটা হবে কি, সে অ্যাক্টিভ না, সে হচ্ছে প্যাসিভ। এই কারণে এখানে অ্যান্সার দিয়েছিলাম কি, অ্যান্সার হচ্ছে সলভ। কেন আমরা সলভ দিয়েছি? কেন সলভের কাজ সে কিন্তু নিজে নিজে করতে পারছে না, সে কারণে এটাকে আমরা কি বলেছি, সলভ বলেছি, অর্থাৎ প্যাসিভ ভয়েসে আছে। তো প্যাসিভ ভয়েসে যেহেতু আছে, তো প্যাসিভ ভয়েসে যেহেতু আছে আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েছি। কিন্তু এই মডেলের পরে বি যদি ভার্বের সাথে আইএনজি কখন হয়? V1 এর সাথে আইএনজি, এটা কখন হবে? যেমন ধরেন তিতি, TITHI, তিতি must be try to solve the problem. তিতির অবশ্যই চেষ্টা করা উচিত যেন প্রবলেমটা সে কি করতে পারে, সলভ করতে পারে। তো আপনি এখানে দেখেন SOLVE, সলভ করতে পারে। তো মাস্ট বি, এই মাস্টটা কি বলেছিলাম, এই মাস্টটা মডেল ভার্ব, সেটা আপনি জানেন। কোথায় কেমনে মডেল ভার্ব? আমি গত ক্লাসে বলেছিলাম মাস্ট হচ্ছে কি মডেল ভার্ব। তো মডেল ভার্বের একটা লিস্ট দিয়েছিলাম গত ক্লাসে, এই যে এখানে নিচের দিকে আছে। আচ্ছা, এখানের ভিতর দিয়েছিলাম, আপনারা একটু গত ক্লাসের লিস্টেতে দেখে নেবেন। এটা এই লিস্টটাতে ওই এক্সাম্পল গুলো নেই, কিন্তু মাস্টটা হচ্ছে ওই মডেল ভার্বের মধ্যে আছে। তো মাস্ট বি, এখানে তিতি কিন্তু প্রবলেম সলভ করছে, অন্য কেউ সলভ করছে না, তিতি সলভ করছে। যখন সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন মডেল ভার্বের পরে যদি বি থাকে তখন ওই ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। তো দেখেন মূল ভার্বের সাথে কি বসবে? এখানে আইএনজি। অ্যান্সার ভার্বের সাথে আইএনজি, ট্রাইং হবে, অর্থাৎ ট্রাইং, এটাই তো হবে।
কেন পার্থক্যটা বুঝতে পেরেছেন? যদি মডেল ভার্ব থাকে, বি থাকে, যদি সেন্টেন্স প্যাসিভ হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যদি মডেল ভার্বের সাথে বি থাকে, সেন্টেন্স যদি অ্যাক্টিভ ভয়েস হয়, তখন ব্র্যাকেটের ভার্বের সাথে বি এর পরে ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। তো গত ক্লাসে এই অংশটা বলার জন্য আমি ভুলে গিয়েছিলাম, এই কারণে এখন আপনাদেরকে বললাম। তো আশা করি মোটামুটি যে বেসিক রুলস গুলো দরকার, তো বেসিক রুলস গুলো আমাদের আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এর বাইরে যেই নিয়মগুলো লাগবে, যেমন ধরেন আপনি ভয়েস কিন্তু লাগবে। ভয়েস আপনারা যেহেতু ম্যাচিউরড স্টুডেন্টস, আগে ভয়েস করেছেন কিনা জানি না, যদি ভয়েস লাগে, অর্থাৎ নিয়ম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের আগে ভয়েস করা, কারণ ওই ভয়েস থেকে কিছু নিয়ম কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসে আসে। তো আপনাদের উচিত যেটা করতে হবে, মানে ভয়েস সম্পর্কে ন্যূনতম আইডিয়া নিয়ে এই ক্লাসটা করা, অথবা যদি ভয়েস সম্পর্কে আইডিয়া লাগে সেটা আমাকে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ ওভাবে পুরোপুরি ক্লিয়ার করে দিব ভয়েস সম্পর্কে। তো এখন আসি, আমরা এখন নিয়মগুলোতে চলে যাব, আসলে কোন কোন নিয়ম আমরা এখানে অ্যাপ্লাই করব ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আমরা 9টা নিয়ম শেষ করেছি রাইট ফর্ম অফ ভার্বের উপর। তো এখন আমরা যেটা করব, নিয়মগুলো টোটাল আমরা বেশ কিছু রুলস বা নিয়ম দেওয়ার চেষ্টা করব, সেখানে আপনারা নিয়মগুলো খাতায় লিখে রাখবেন। ওই নিয়ম অনুসারে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায় আসবে, বা ওভাবে আপনাকে সলভ করতে হবে আর কি। তো প্রেজেন্ট টেন্স যদি হয়, আমরা জানি সাধারণত টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের সাথে কি বসবে? এস বা ইএস যুক্ত হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার কাকে বলে? যেগুলো একটি, সাবজেক্ট একটি, একজন, একটি বস্তুও হতে পারে, একটা বই হতে পারে, অর্থাৎ সিঙ্গুলার হলে থার্ড পারসন সিঙ্গুলার। ফার্স্ট পারসন কোনগুলো? আমি, আমরা। সেকেন্ড পারসন তুমি, তোমরা। থার্ড পারসন সে, তারা। সে বলতে এই সের মধ্যে একজন জাতীয় যা আছে, একটি জাতীয় যা আছে, সবগুলোই আসবে। তো এটাতে দেখেন এই আনসারটা কি হবে? এস বাই এস যুক্ত হবে। তো যেটা শিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তো আমি এখানে লিখে ফেললাম শি রাইট এ লেটার, তার মানে অ্যান্সার হবে শি রাইটস আ লেটার, রাইটস আ লেটার। তো দ্য বেবি ক্রাইস কি হবে? দ্য বেবি ক্রাইস, সি আর আই ইএস, ক্রাইস। দ্য বয় গো টু স্কুল রেগুলারলি, তার মানে কি হবে? দ্য বয় গোস টু স্কুল রেগুলারলি, goes to school regularly। থার্ড পারসন সিঙ্গুলার আছে, ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হবে। দ্য বয় ডাজ নট, তো দেখেন রুল চলে এসেছে কিন্তু, ডাজন্ট, ডো, ডাজ, ডিড, এগুলোর পরে ভার্বের কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম হবে। দ্য বয় ডাজন্ট গো, দেখেন আপনি বলতে পারেন এখানে গোস, দ্য বয় তো সিঙ্গুলার আছে, এখানে এস বাই এস কেন হচ্ছে না? এস বাই এস কিন্তু এখানে ডাজ এর সাথে চলে আসছে, সে কারণে এখানে আর এস বাই এস লাগবে না। তো দ্য বয় কি হবে? দ্য বয় ডাজন্ট গো। তো আবার মনে রাখেন, ডো, ডাজ, ডিড, আমি প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম ডো, ডাজ, ডিড এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে। তো অ্যান্সার কি হবে এখানে? এখানে অ্যান্সার হবে ডাজন্ট গো, অ্যান্সার হবে গো। দ্য বয় ডাজন্ট গো টু স্কুল ডেইলি, সে রেগুলার স্কুলে, ওই বয়টা রেগুলার স্কুলে যায় না। তো নিচের সেন্টেন্স আমরা দেখি, দ্য বয় জেনারেলি গো টু কলেজ এট 8 AM, সাধারণত ওই ছেলেটা 8টায় স্কুলে যায়। তো দ্য বয় জেনারেলি, দেখেন থার্ড পারসন সিঙ্গুলার, জেনারেলি, কিছু শব্দ আছে ওই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এর মধ্যে জেনারেলি, ইউজুয়ালি দুটো শব্দ। তো দ্য বয় জেনারেলি, তার মানে জেনারেলি গোস টু কলেজ এট 8 AM, তার মানে এখানে অ্যান্সার দিব, কি দিব অ্যান্সার? যে দ্য বয় জেনারেলি গোস টু, দেখেন গোস টু কলেজ এট 8 AM। তো নিচের 2 নাম্বার যে নিয়মটা, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার সত্ত্বেও
ক্যান মাস্ট শুড এর পরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। ইনডিফিনিট টেন্স যদি হয়, সাবজেক্টের পরে যদি ক্যান মাস্ট শুড থাকে, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। এখানে আপনি লক্ষ্য করেন দ্য ম্যানটা কি থার্ড পারসন সিঙ্গুলার, ক্যান মাস্ট শুড যে কোনো একটা আছে, ক্যান আছে, তার মানে এখানে এস বাই এস যুক্ত হবে না। দ্য ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক, তার মানে আমি বলতে পারি ক্যান যেটা আছে সেটা থেকে যাবে, ক্যান ডু দ্য ওয়ার্ক, দ্য ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক। শি মাস্ট, দেখেন ক্যান মাস্ট শুড আছে, মাস্ট আছে, তার মানে এখানে কি হবে না, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না, তার মানে শি মাস্ট কাম যেটা আছে সেটা থেকে যাবে। শি মাস্ট কাম টু হার অফিস ইন টাইম, তাকে অবশ্যই সময় মতো তার অফিসে আসতে হবে, মাস্ট, অবশ্যই তার অফিসে তাকে আসতে হবে। দ্য স্টুডেন্ট শুড, দেখেন ক্যান মাস্ট শুড থাকলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না, যদিও ওই সেন্টেন্সটা কিসে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। তো আমি অ্যান্সার দিলাম দ্য স্টুডেন্ট শুড লার্ন, লার্ন আছে, লার্ন থেকে যাবে। দ্য স্টুডেন্ট শুড লার্ন হিজ লেসন রেগুলারলি, বেশ ভালো। 2 নাম্বার নিয়ম থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলারও হয়, তবে যদি কি থাকে, ওই সেন্টেন্সে কি থাকে, ওই সেন্টেন্সে ক্যান মাস্ট শুড থাকে, তখন ওই ক্যান মাস্ট শুড এর পরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না, যদিও ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও। এখানে আপনি লক্ষ্য করেন যে কি বলেছে, 3 নাম্বার নিয়মে আপনারা যান, সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, অর্থাৎ চিরন্তন সত্য হয়, যেটা যেমন ধরেন সূর্য কোন দিকে উদিত হয়, পশ্চিম দিকে নাকি পূর্ব দিকে, চিরন্তন সত্য সবসময় উঠবে। তারপরে মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ, এগুলো হচ্ছে চিরন্তন সত্য। তারপরে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, কোনো যদি অভ্যাসগত কর্ম থাকে, অভ্যাস থাকে, তখন এইগুলো অভ্যাসগত কর্ম চিরন্তন সত্য দিয়ে যদি কোনো সেন্টেন্স ডেসক্রাইব করে, তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন ধরেন দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, থার্ড পারসন সিঙ্গুলার আছে, যেহেতু চিরন্তন সত্য, তাহলে এস বাই এস যুক্ত হবে, মুভস, MOVS, মুভস। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তারপর দ্য সান রাইস, রাইস মানে কি, উঠা, উদিত হওয়া, কোথায়, ইস্টের দিকে উদিত হয়, তার মানে চিরন্তন সত্য, প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সে কারণে এস বাই এস হবে, দ্য সান রাইজেস, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো দ্য সান সেট দ্য ওয়েস্ট, তো সূর্য কি সেট হয়, অর্থাৎ সেটা অস্তমিত হয়, অস্ত যায়। থার্ড পারসন সিঙ্গুলার, ওয়েস্টের দিকে সে কি অস্ত যায়, আপনার চিরন্তন সত্য, সে কারণে আমরা কি দিব, সেটস। The sun sets the west, in the west। এখানে বিভিন্ন দিকের নামের পূর্বে ইন হয়, একটু লিখে রাখি সবাই, in the west। তো আসেন এবার 4 নাম্বার, এই যে এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আপনাকে গেঁথে রাখতে হবে। আসলে এই রাইট ফর্ম অফ ভার্ব, সেটা আপনি এইচএসসি বলেন, এসএসসি বলেন, ক্লাস 8 বলেন, সব জায়গায় সমান গুরুত্বপূর্ণ। তারও বড় কথা হচ্ছে আপনারা যখন কোথায়, ওই যে ইন্টারমিডিয়েটে উঠবেন, সরি ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবেন, তখন কিন্তু এই নিয়মগুলোই ঘুরে ফিরে আসবে, অর্থাৎ এখান থেকে 2 থেকে 3 মার্কস আসবে। তারপর আপনারা যারা শিক্ষার্থী আছেন 8 to 12, আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। কোন দিক থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, মূলত উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, সব জায়গায় কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব আসবে। তো sometimes, often, always, regularly, always, regularly, daily, everyday, usually, generally, normally, ordinarily, occasionally, ordinarily, occasionally, সাধারণভাবে, মাঝে মাঝে, নরমালি, সাধারণভাবে, জেনারেলি, এই শব্দগুলো যে সেন্টেন্সে থাকে, মনে করবেন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার বলছি,
sometimes, often, always, regularly, daily, everyday, usually, generally, normally, ordinarily, occasionally যে সমস্ত সেন্টেন্সে এই ওয়ার্ডস গুলো থাকবে ওই সমস্ত সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো দেখেন ইউজুয়ালি আছে এখানে, ইউজুয়ালি ফাদার ওয়াক ইন দ্য মর্নিং, ইউজুয়ালি দিয়ে বুঝতে পারলাম এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফাদার ওয়ার্কস, ইউজুয়ালি দেখে বুঝলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এখানে হবে ওয়ার্কস ইন দ্য মর্নিং, WALKS। ফাদার হাঁটে, সে হাঁটে, কখন হাঁটে? ইন দ্য মর্নিং হাঁটে। তারপরে হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে, দেখেন এভরিডে কিন্তু আছে, এভরিডে যেহেতু আছে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, হি থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে এখানে এস বাই এস হবে, গেটস। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে, সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে। আনোয়ার সামটাইমস ওয়ার্ক ইন হিজ ফ্লাওয়ার গার্ডেন, দেখেন আনোয়ার সামটাইমস মাঝে মাঝে, সামটাইমস যেহেতু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেখেন এখানে সামটাইমস আছে, তার মানে আনোয়ার সামটাইমস ওয়ার্কস, WORKS, ওয়ার্কস ইন দ্য ফ্লাওয়ার গার্ডেন, সে ফ্লাওয়ার গার্ডেনে কি করে? কাজ করে। সাবিহা লার্ন হার লেসন্স রেগুলারলি, দেখেন রেগুলারলি আছে, এখানে রেগুলারলি আছে, তার মানে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, লার্নস হবে, LEARNS, লার্নস। সাবিহা লার্নস হার লেসন্স রেগুলারলি, তো দেখেন হি অলওয়েজ ডিস্টার্ব দ্য স্টুডেন্টস, হি অলওয়েজ ডিস্টার্ব দ্য স্টুডেন্টস, তো দেখেন সে সবসময় স্টুডেন্টকে কি করে? ডিস্টার্ব করে। হি অলওয়েজ ডিস্টার্বস দ্য স্টুডেন্টস, সবসময় ডিস্টার্ব করে, থার্ড পারসন সিঙ্গুলার তো, তাহলে এস বাই এস হবে, ডিস্টার্বস, সে সবসময় ডিস্টার্ব করে, হি অলওয়েজ ডিস্টার্বস দ্য স্টুডেন্টস। আগে গুড স্টুডেন্ট লার্ন হিজ লেসন রেগুলারলি, এটা হবে লার্নস, রেগুলারলি যেহেতু আছে তার মানে আমি বুঝলাম এটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, লার্নস। আসেন এবার বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই ক্ষেত্রে মনে রাখবেন এই শব্দগুলো যে সেন্টেন্সে থাকবে, নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, যে সেন্টেন্সে থাকবে ওটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও দ্য স্টুডেন্টস সিং দ্য ন্যাশনাল অ্যানথেম, সিং বলতে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে দ্য স্টুডেন্টস এর জন্য, দ্য স্টুডেন্টস এর জন্য কি হবে? আর এরপরে ভার্বের সাথে আইএনজি হবে, আর সিঙ্গিং। এক্ষেত্রে আপনাকে টেন্সটা অবশ্যই কি ভালোভাবে মাথায় রাখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? এম ইজার, সাবজেক্ট অনুসারে এম ইজার, তারপর ভার্বের সাথে আইএনজি, তো তেমনটাই দিলাম। দ্য বয়েজ ওয়াচ দ্য টেলিভিশন নাও, তার মানে কি হবে? অ্যান্সার কি হবে? আর ওয়াচিং দ্য টেলিভিশন, কন্টিনিউয়াস, নাও যেহেতু আছে সেটা কন্টিনিউয়াস, আর ওয়াচিং। দ্য বয়েজ আর ওয়াচিং দ্য টেলিভিশন নাও, তারা এখন টেলিভিশন দেখছে। তো এনজয় নাও, এখানেও দে এনজয় আ সং নাও, তারা এখন গান এনজয় করছে, তার মানে অ্যান্সার কি হবে? দে আর এনজয়িং আ সং নাও, কন্টিনিউয়াসলি করলাম, দে আর এনজয়িং আ সং নাও, তারা একটা কি করছে? তারা এখন একটা গান এনজয় করছে। হ্যাভ হেজের পরে ভার্বের, এটা হ্যাভ হেজ থাকলে হ্যাভ হেজের পরে যদি ভার্ব দেয় তাহলে ওটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা জানি, শি হ্যাজ রাইট এ লেটার টু হার হোম, রাইট, রোট, রিটেন, বললাম কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের শেষের ফর্মটা, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যান্সার কি হবে? শি হ্যাজ রিটেন এ লেটার টু হার মাদার, শি হ্যাজ written a letter to her mother,
সে তার মায়ের কাছে কি লিখেছে, একটা লেটার লিখেছে। তো স্টুডেন্টস আপনি লক্ষ্য করেন যে সে তার মায়ের কাছে একটা লেটার লিখেছে। তো এরপরে আই হ্যাভ মাই মিল, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন হ্যাভ এর পরে ভার্বের কোন ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আই হ্যাভ মিল মাই মিল, আমাকে আমার খাবার খেতে হয়েছে, আই হ্যাভ। তো এইখানে আমার কন্ডিশন কি, যেহেতু হ্যাভ এর পরে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি, হ্যাড। হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, হ্যাড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আপনি এখানে বিষয়টা লক্ষ্য করেন যে এখানে আই হ্যাভ হ্যাড, তো অ্যান্সার দেন আই হ্যাভ হ্যাড মাই মিল, আমাকে আমার মিল খেতে হয়েছে। তো তার লেটার তাকে লিখতে হয়েছে, শি হ্যাড হার লেটার। তো হ্যাড এর পরে ভার্বের কোন ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এইখানে আমি হ্যাড দিলাম, কারণ হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, হ্যাড। শি হ্যাড হার লেটার, তাকে তার লেটার লিখতে হয়েছিল। তো এই ওয়ার্ডগুলো আপনাকে অবশ্যই মাথায় গেঁথে রাখতে হবে, কারণ এই ওয়ার্ডগুলো থাকলে ওই ওয়ার্ডগুলোর আচরণ অনুসারে আপনাকে কি বসাতে হবে, মানে আপনি বসাবেন আসলে এখানে কি হবে, কোন ধরনের ওয়ার্ড হবে। এর বাইরে যদি আপনি ইয়ে না করেন, মানে ওয়ার্ডগুলো মেমোরাইজ না করেন, তাহলে মূলত আপনারই কি, আপনি প্রবলেম ফেস করবেন আর কি। তো প্রিয় শিক্ষার্থী, যে ওয়ার্ডগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আপনি হয়তো অনেকেরই জানা আছে, কিন্তু মেজরিটিরই জানা নেই। তো আপনি দেখেন যে সেন্টেন্সে যদি অলরেডি, এট, এভার, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, রিসেন্টলি এখানে দুইবার চলে এসেছে, টুডে, দিস উইক, ইয়ার, ইন দ্য মিন টাইম, নেভার, এভার, এই সমস্ত ওয়ার্ড যদি সেন্টেন্সে থাকে, তখন মনে রাখবেন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আপনি লক্ষ্য করেন যে কোন সেন্টেন্সে যদি অলরেডি, এট, এভার, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, টুডে, দিস উইক, দিস ইয়ার, ইন দ্য মিন টাইম, নেভার, এভার, এগুলো যদি থাকে, ওই সেন্টেন্সটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। হ্যাভ ইউ এভার, বিয়ের, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্ব কি, ভার্ব হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বিয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি, বিন। তো হ্যাভ ইউ এভার, দেখেন এম ইজ আর হচ্ছে বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বি হচ্ছে বি ভার্ব, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, সে কারণে আমরা কি দিয়েছি, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, আপনি কি কখনো কক্সবাজার গিয়েছিলেন। তো এখানে দেখেন পরবর্তী যে সেন্টেন্সটা আছে, আই হ্যাভ রিসিভড দ্য লেটার জাস্ট নাও, এই জাস্ট নাও দেখে আপনাকে বুঝতে হবে সেন্টেন্সটা কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জাস্ট নাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এই সেন্টেন্সটা আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাজাতে হবে। তো আই এর পরে কি আনতে হবে, হ্যাভ, হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপল ফর্ম, রিসিভড। I have received the letter just now, আমি এই মাত্র বা এখনই লেটারটা কি করেছি, রিসিভ করেছি। তো রিসেন্টলি, নিচের সেন্টেন্সটা দেখেন, রিসেন্টলি, হি জয়েন দেয়ার রিসেন্টলি যেহেতু আছে আমি বুঝতে পারলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো অ্যান্সার কি হবে, হি এর পরে কি হবে, হ্যাজ। এরপর আমরা জানি হ্যাজ, হি হ্যাজ জয়েন্ট, ed then, he has joined there recently, কেন আমি সেটা প্রেজেন্ট পারফেক্টে সাজিয়েছি, কারণ রিসেন্টলি দেখে আমি প্রেজেন্ট পারফেক্টে সাজিয়েছি। I not see you this week, তো দিস উইক যেহেতু আছে কোনো সময় নিতে, এই যে দিস উইক থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
তার মানে নেগেটিভে করতে হবে। I have not seen, I have negative not seen, I have not seen you this week, আমি আপনাকে এই উইকে দেখিনি। অ্যাজ ইউজুয়াল আমি রুলস অনুযায়ী কমপ্লিট করেছি। ডিনার জাস্ট নাও যেহেতু আছে কি হবে, ও জাস্ট নাও যেহেতু আছে প্রেজেন্ট পারফেক্ট, তার মানে রাবেয়া হ্যাজ টেকেন মানে কি আপনার যে টেকেন, রাবেয়া হ্যাজ টেকেন হার ডিনার জাস্ট নাও, সে এই মাত্র বা এখনই তার ডিনার খেয়েছে। তো এরপরে যাই রিসেন্টলি হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, তো আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, আমি তাকে সম্প্রতি কি দেখেছি। হি অলরেডি যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, হি অলরেডি হ্যাজ, এর পরে থার্ড পারসন যে হ্যাজ হবে, দেয়ার পরে হ্যাভ হয়। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি হ্যাজ, অন্যান্য গুলোর সাথে হ্যাভ হবে। হি অলরেডি হ্যাজ রিচড, হি অলরেডি হ্যাজ রিচড হোম, সে মানে সবাই মাত্র হোমে পৌঁছেছে। তো দেখেন যে পরবর্তী এই শব্দগুলো, এটা অবশ্যই মুখস্থ রাখবেন, কারণ এই শব্দগুলো থাকলে মনে করবেন ওই সাবজেক্টটা সিঙ্গুলার। এটা আপনারা টোফেলের মধ্যেও পাবেন, টোফেলে ভর্তি পরীক্ষায় প্রায় আসে, আর যারা আন্ডার এসএসসি আছেন তাদের জন্য তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইচ, এভরি, এভরিওয়ান, এনিওয়ান, এনি, মেনি, এভরিবডি, এভরিথিং, এনিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, সামথিং, সামওয়ান, ওয়ান অফ, ইদার, নিদার, এগুলো থাকলে ওই সাবজেক্টটা অবশ্যই কি সিঙ্গুলার, ওই সাবজেক্টটা অবশ্যই সিঙ্গুলার। এভরি মাদার, তার মানে এভরি মাদার যেহেতু দেখেন যে থার্ড পারসন সিঙ্গুলার, এভরি মাদার, এভরি যেহেতু আছে থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে এই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। অ্যান্সার দিব লাভস, এভরি মাদার লাভস হার চাইল্ড। তো দেখেন ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তো ওয়ান অফ থাকলে কি হবে, সিঙ্গুলার হবে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তার মানে কি হবে বি ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু ইজ হবে, ইজ ভেরি ব্রিলিয়েন্ট, অ্যান্সার হবে ইজ। ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ ভেরি ব্রিলিয়েন্ট। ইচ অফ দ্য বয়েজ, দেখেন আবার বয়েজ দেখে এখানে আর বসিয়ে দিবেন না, এটা কিন্তু সিঙ্গুলার, ইজ প্রেজেন্ট স্টাডি, অ্যান্সার হবে ইজ। যেহেতু আমরা জানি ইচ অফ থাকলে ওই সাবজেক্টের সিঙ্গুলার, তাহলে ওই সাবজেক্ট অনুসারে আমরা এম ইজারের যে কোনো একটা কি এখানে বসাবো। তো যে শব্দ দ্বারা দৈর্ঘ্য পরিমাণ বা দৈর্ঘ্য প্রস্থ বা পরিমাণ বোঝায়, এই ক্ষেত্রে দেখতে প্লুরাল মনে হলেও সিঙ্গুলার নাম্বার হয়। যেমন ধরেন প্রিভিয়াসলি, আগের দিকে, 50 মাইলস, 50 মাইল, সেটা অনেক বেশি ছিল, লং ওয়ে ছিল। তো আপনি বিষয়টা লক্ষ্য করেন যে 50 মাইলস, এই 50 মাইলস বলতে কি মানে এটা বললো কি দৈর্ঘ্য পরিমাণ বোঝালে সিঙ্গুলার, তার মানে আগের দিনের কথা বলেছিল, প্রিভিয়াসলি অনেক আগের, তাহলে আমি এখানে ওয়াজ দিই। যেহেতু সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলারের কাজ করছে, সে কারণে আমি কি দিয়েছি, ওয়াজ দিয়েছি। আর লং প্রিভিয়াসলি যেহেতু বলেছে, তার মানে ঘটনা আগের, সে কারণে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে করেছি ওয়াজ। 20 মাইলস নট আ গ্রেট ডিস্টেন্স নাওয়াডেজ, আজকালকার দিনে মানে 20 মাইল এটা কোনো একটা বিশাল ডিস্টেন্স না। তো আপনি এখানে লক্ষ্য করেন প্রেজেন্ট ইনডিফিনিট, তো বি ভার্বের মধ্যে এম ইজ আর এর মধ্যে কি আসবে, যেহেতু সিঙ্গুলার ইজ আসবে, দিলাম কি ইজ। 20 মাইল ইজ নট আ গ্রেট ডিস্টেন্স নাওয়াডেজ, আজকালকার দিনে 20 মাইল কোনো বিশাল ডিস্টেন্স নয়। 60 সেন্টস ওয়াজ ইনাফ ফর মি, এখানে তো অ্যান্সার দেওয়াই আছে, মানে 60 সেন্টস ওয়াজ, এখানে আসলে অ্যান্সার হবে ওয়াজ এনাফ ফর মি, এটা আমার জন্য কি ছিল, যথেষ্ট ছিল বা পর্যাপ্ত ছিল।
তো আসেন এবার 10 নম্বর নিয়মে যাই। কি বলেছে এখানে? স্টারডে ago, long since, long before, last night, last week, last month, day before yesterday, এই শব্দগুলো অবশ্যই মুখে মুখে মেমোরাইজ করে ফেলবেন। স্টারডে ago, long since, long before, last night, last week, last month, day before yesterday ইত্যাদি অতীতসূচক শব্দ যদি থাকে তখন ওই সেন্টেন্সটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টের পরে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সরি সাবজেক্ট পাস্ট ফর্ম, প্লাস কি থাকবে? প্লাস অবজেক্ট থাকবে। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকবে। তো এখানে যে ড্র আছে, এই ড্র এর ভার্ব কি হবে? ড্র মানে কি? আঁকা। এটার প্রেজেন্ট ফর্ম কি হবে? ড্র। আচ্ছা, ড্র লিখলাম। ড্র এর পাস্ট ফর্ম কি? ড্র, ড্রিউ, DREW, ড্র, ড্রিউ, ড্রন, DRAWN, ড্রন। এটা একটা হচ্ছে যে দেখেন, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ড্রন, পাস্ট ফর্ম। তো আই ড্র, ড্রিউ আ পিকচার স্টারডে, আমি গতকাল একটা ছবি এঁকেছিলাম। তার মানে এখানে অ্যান্সার হবে এটা, পাস্ট ফর্ম, ড্রিউ, DREW। আমি গতকাল একটা ছবি এঁকেছিলাম, ড্রিউ। আই ড্রিউ আ পিকচার স্টারডে, এখানে পাস্ট ফর্ম দিতে হবে, আই গেট দ্য পার্সেল লাস্ট নাইট। তো এখানে দেখেন, গেট প্রেজেন্ট ফর্ম হলে গেটের পাস্ট ফর্ম কি? গেট, গট, তারপর হবে কি? গটেন, GOTTEN, গটেন। তো পাস্ট টেন্স যেহেতু, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আই গট দ্য পার্সেল লাস্ট মান্থ, অ্যান্সার দিব গট, যেহেতু পাস্ট ফর্ম দিলাম। আই গট দ্য পার্সেল লাস্ট মান্থ। তো ভিজিট, ভিজিটের পাস্ট ফর্ম কি? ভিজিটেড দেয়ার লং বিফোর, অনেক আগে। এই যে ডে বিফোর, লং বিফোর, এগুলোর পরে কি? এগুলো, এই যুক্ত সেন্টেন্স গুলো সবসময় কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ইউ ভিজিটেড দেয়ার লং বিফোর, তার মানে অ্যান্সার হবে কি? ভিজিটেড। এখানে দেখেন নিচেরটাতে কি বলেছে যে দ্য বয় গো হোম স্টারডে, তার মানে কি এর পাস্ট ফর্ম লাগবে। পাস্ট ফর্ম কোনটা হবে? গো। ধরলাম গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গো। ওয়েন্ট, একটা ফর্ম হবে কি? গন, GONE, গন্ট। তার মানে এখানে হবে কি? দ্য বয় ওয়েন্ট হোম স্টারডে। আচ্ছা, দ্য বয় ওয়েন্ট হবে, দ্য বয় ওয়েন্ট হোম স্টারডে, গতকাল যেহেতু গিয়েছে সেটা অনেক আগে শেষ হয়ে গিয়েছে। দ্য বয় ওয়েন্ট হোম স্টারডে। ঠিক আগেভাবে আমি আপনাদেরকে বলেছিলাম ডো, ডিড, ডো, ডাজ, ডিড, একদম বেসিক ক্লাসে বলেছিলাম এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো দেখেন, শি ডিড নট টু কলেজ স্টারডে, ডিড নট, এখন যেহেতু পাস্ট টেন্স, স্টারডে দেখে বুঝতে পারলাম পাস্ট টেন্স, কিন্তু ডো, ডাজ, ডিড যদি থাকে এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, V1 হবে। তো আমি দিলাম কি? গো। শি ডিড নট গো টু কলেজ স্টারডে, সে গতকাল কলেজে কি যায়নি। তো ডিড হি কাম, হ্যাঁ এখানে দেখেন একই কথা, ইন্টারগেটিভ করেছে, এই যে ডিডটাকে সামনে নিয়ে এসেছে মাত্র। তো একই রুলস, ইন্টারগেটিভ হলো ডো ডাজ ডিড যদি সামনে থাকে সেন্টেন্সের, এরপরে যে ভার্ব আছে ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তার মানে অ্যান্সার কি হবে? ডিড হি কাম, ডিড হি কাম হোম স্টারডে, সে কি গতকাল স্কুলে এসেছিল। তো প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি 10টা নিয়ম শেষ করার চেষ্টা করেছি। তো
আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, মানে নিয়মগুলো বুঝে বুঝে আত্মস্থ করবেন যে আজকে 10টা দিলাম, আজকে অবশ্যই এগুলো এক্সারসাইজ করে ফেলবেন। হ্যাঁ, অবশ্যই কি এটা অবশ্যই এটা কি আপনি এটা আপনি কন্টিনিউ করে কি করে ফেলবেন, আপনি আত্মস্থ করে ফেলবেন, একেবারে ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ যা যা দরকার সবকিছু আপনার ওভাবে কমপ্লিট করে ফেলার চেষ্টা করবেন। বাকি ধাপে ধাপে ইনশাল্লাহ সবগুলো রুলস আপনি ওভাবে আমি ধাপে ধাপে বলবো ইনশাল্লাহ, সেটা আপনার কি ওটা আপনার মধ্যেই ইয়ে হয়ে যাবে। আস্তে আস্তে হ্যাবিটে পরিণত হলে তাহলে ইনশাল্লাহ আপনার আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই রুলস গুলোর পাশাপাশি আপনি আপনার বোর্ডের এক্সারসাইজ গুলো দেখতে পারেন, কোন কোনগুলো নিয়মগুলো এখানে কি আছে, কোন কোন নিয়মগুলো অ্যাপ্লাই হচ্ছে, কোন কোন নিয়মের উপর ভিত্তি করে পরীক্ষা আসছে, সেগুলো আপনি পাশাপাশি দেখে ফেলবেন, তাহলে ইনশাল্লাহ পুরোটা আরো সহজ হয়ে যাবে আপনার জন্য।